হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। সবাইকে আজকে ক্লাসের শুরুতেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বছর শুরু হয়ে গেছে, তো সবার এই বছরটা খুব ভালোভাবে কাটুক, সবার মনের ইচ্ছাটা পূর্ণ হোক, সবাই চাকরি পাও এবং নতুন বছরের নতুন উদ্যোগে এগিয়ে যাও। যাতে আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে যে এবছরে চাকরিটাকে নিতেই হবে, যেই পরীক্ষা আসুক না কেন। যেহেতু যারা সামনে তোমরা জিডির এক্সাম দেবে ফেব্রুয়ারিতে, তো সেই জিডির এক্সাম যাতে তোমরা সফলভাবে পরীক্ষাটা দিতে পারো, উত্তীর্ণ হতে পারো, সেই উদ্যোগে তোমাদের এগিয়ে যেতে হবে। তার সঙ্গে অনেক এক্সাম কিন্তু আবার এই 2025-এ হবে, তাই কি না? তো প্রত্যেকটা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে হবে। ভালো উদ্যোগ, আমাদের উদ্যোগটা থাকতে হবে যে আমরা যেই পরীক্ষা দিই না কেন সমস্ত পরীক্ষাতে যাতে আমরা উত্তীর্ণ হতে পারবো, এই আশা, এই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আর বেশি কথা না বলে এবার আমরা যাই। আমরা যে আজকে যেটা শুরু করব হচ্ছে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি, যার জেনারেল সায়েন্সে যে আমরা ক্লাসগুলো শুরু করেছিলাম। ইতিমধ্যে 3খানা ক্লাস দিয়েছি। এটা আমাদের আজকে 4 নম্বর ক্লাস, যেখানে আমরা আলো নিয়ে আলোচনা করব। আলো নিয়ে আগের ক্লাস 3 নম্বর ক্লাসে আলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে আলো একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, তো সেখানে আমরা 45খানা কোশ্চেন রেখেছিলাম সেখানে। তো আজ আমরা 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব এই আলো চ্যাপ্টারে। আলো একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, আলোর চ্যাপ্টারটা আলোচনা করেছি, এছাড়া অ্যাসিড, ক্ষার, লবণ এই চ্যাপ্টারটাও কিন্তু আলোচনা করেছি। এর আগে সবার প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম 100খানা কোশ্চেনের, মানে যেখানে সমস্ত বিজ্ঞানের যে সকল টপিকগুলো রয়েছে রিলেট, সেই টপিক থেকে সমস্ত টপিক থেকে কিন্তু কোশ্চেন ছিল। মোট 100খানা কোশ্চেন আমরা ওখানে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসগুলো যারা দেখোনি, এই 3টে ক্লাস অবশ্যই দেখে নেবে আজকে এই ক্লাসের শেষে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। একের পর এক প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্ট অনুযায়ী তোমরা কিন্তু দেখে নেবে। এবার চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা শুরু করি। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে আলোর দ্যুতি কত হবে? 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে আলোর দ্যুতি কত হবে? এটা এসেছিলো আরআরসি গ্রুপ ডি 2018-তে এসেছিলো। তো এটা সঠিক অ্যান্সার কি না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কীভাবে মনে রাখবো এটা, আমি একটা এখানে ছক দিয়েছি। দেখো দেখো যদি 1 হয় তাহলে বুঝতে পারবো, প্রতিসরাঙ্ক যদি 1 হয় তাহলে বুঝতে পারবো যে এটা শূন্য মাধ্যম, প্রথম কথা। তাহলে সেক্ষেত্রে আলোর দ্যুতিটা কত হবে না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। 1.5 মানে তাহলে মাধ্যমটা হচ্ছে কাঁচ, তখন তাহলে দ্রুতিটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যখন 2.4 হবে তখন সেটা আমরা মনে নিতে হবে হীরক, মানে হীরা, সেক্ষেত্রে দ্রুতিটা হবে 1.2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইভাবে 3টে মনে রাখলেই কিন্তু হবে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। রাতের আকাশে তারারা ঝিকমিক করা বা ঝলমলে ভাবের কারণটা কি? ঝলমল করে মনে হয় না যে তারা ঝিকমিক করছে, ঝলমল করছে, তো কেন? এই কোশ্চেনটা এসেছিলো আরআরবি জেই 2019-এ এসেছিলো এবং এনটিপিসি 2021-এ এসেছিলো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণেই কিন্তু আমরা এই তারাগুলোকে ঝিকমিক করতে দেখি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, যেটা এসেছিলো আরআরসি গ্রুপ ডি 2018-তে। ঘন মাধ্যমের মধ্যে আলোক রশ্মির বাঁককে কী বলা হয়? ঘন মাধ্যমের মধ্যে আলোক রশ্মির বাঁককে কী বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণ। কী বলা হয়? প্রতিসরণ বলা হয়। তারপরে 4 নম্বর কোশ্চেন, জলে বাঁকা দেখানো একটা চামচ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উদাহরণ? যে কোনো জিনিস, চামচ কেন, যে কোনো জিনিস যদি আমরা জলের মধ্যে দিই কিন্তু সেটাকে বাঁকা দেখায়, যে কোনো রড তোমরা জলের মধ্যে দেবে সেই রডটা কিন্তু বাঁকা দেখাবে, তো কেন? এটা এসেছিলো আরআরবি এনটিপিসি 2016-তে এই কোশ্চেনটা এসেছিলো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণ। প্রতিসরণের কারণেই কিন্তু আমরা এটা দেখতে পাই। 5 নম্বর কোশ্চেন, একটি চামচের ভেতরের পৃষ্ঠটি একটি ড্যাশ দর্পণের মতো কাজ করে, আর যখন একটি চামচের বাইরের পৃষ্ঠটি একটি ড্যাশ দর্পণের মতো কাজ করে। চামচের ভেতরের পৃষ্ঠ আর চামচের বাইরের পৃষ্ঠ কোনটা কোন দর্পণের মতো কাজ করে? ভেতরেরটা হচ্ছে
অবতল দর্পণ আর বাইরেরটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভেতরে চামচের ভেতরে দর্পণটা কি অবতল, আর বাইরের যে তল সেটা দর্পণটা হচ্ছে উত্তল দর্পণের মতো কাজ করে। 6 নম্বর কোশ্চেন দেখো, আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন নিচের কোনটি পরিবর্তন হয়? আলো যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় তখন তার কিন্তু এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তন হয়। তারপরে রামধনু কেন হয়? এটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এ এসেছিল। রামধনু কেন হয় বলো? রেনবো, এটা হয়ে থাকে আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের জন্য, হয়ে যায়। যে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক সূচক সর্বদা ড্যাশ হয়। এটা গ্রুপ ডি 2018-তে এসেছে। যে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক সূচক সর্বদা কি হয় না, সর্বদা একের বেশি হয়। সর্বদা একের বেশি হয়। তরল, এর প্রতিসরণ সূচক হলো 1.47। এর মানেটা কি? তরল এর প্রতিসরণ সূচক হলো 1.47। এটা গ্রুপ ডি 2022-এ এসেছে, আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল এই কোশ্চেনটা। এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4। তরল এতে আলোর গতি ভ্যাকুয়ামে আলোর গতির চেয়ে 1.47 গুণ কমে যায়। এটার অর্থ হচ্ছে এটাই। যখন আলোক তরঙ্গ বায়ু থেকে কাঁচে ভ্রমণ করে তখন কোন চলকগুলি প্রভাবিত হয়? আলোক তরঙ্গটা বায়ু থেকে যখন কাঁচে ভ্রমণ করবে যাবে তখন কোন চলকগুলি প্রভাবিত হয় না, তখন হচ্ছে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগে পরিবর্তনটা হয়। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে পারে? অর্থাৎ যখন আপতন কোণের মান সংকট কোণের মান থেকে বেশি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে এটাই। তো যখন আলো ড্যাশ অতিক্রম করে, কোনটা কিসের ক্ষেত্রে? এটা এসেছিল দেখো এনটিপিসি 2016-তে এসেছিল এই কোশ্চেনটা। হীরক থেকে বায়ু, যখন আলোটা হীরক থেকে বায়ুতে যাবে তখন কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে পারে। 12 নম্বর কোশ্চেন দেখো, বিবর্ধনের একক কি? এটা এসেছিল গ্রুপ ডি 2022-এ। বিবর্ধনের একক, তো তোমরা নিশ্চয়ই অনেকে লাইক করোনি ক্লাসটাকে, দেখতে পাচ্ছি অনেকে লাইক করোনি ক্লাসটা, দেখছো কিন্তু ফার্স্ট থেকে, কিন্তু তাও লাইক করছো না কেন? লাইকটা অবশ্যই করে দাও, তোমাদের জন্যই তো আমরা এই ক্লাসগুলো নিয়ে আসি চ্যাপ্টার ওয়াইজ। আমি আগের ক্লাসেই বলেছিলাম তোমরা যেভাবে লাইক কমেন্ট শেয়ার করবে সেভাবেই কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো আসবে। তোমাদের উপস্থিতি, তোমাদের যে দেখতে পাচ্ছি আমরা, তোমরা কতটা ক্লাসটা চাইছো সেইভাবেই তো আমরা তোমাদেরকে ক্লাসটা দেব, তাই কি না? আমাদের জিডির ক্লাসও চলছে, তো সেইভাবে এনটিপিসির ক্লাস এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করো, ক্লাসটাকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি বেশি করে, ঠিক আছে? দেখো বিবর্ধনের এককটা কি না, বিবর্ধনের এককটা হচ্ছে কোনো এককই নেই, বিবর্ধনের কোনো এককই নেই, ঠিক আছে? 13 নম্বর থেকে অবতল দর্পণে যখন বস্তুটিকে অনন্তে রাখা হয় তখন নিম্নলিখিত কোন চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য? অবতল দর্পণে যখন বস্তুটিকে অনন্তে রাখা হয় তখন নিম্নলিখিত কোনটি চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য? এটা এসেছিল আরআরবি এএলপি 2018-তে এসেছিল। যার সঠিক অ্যান্সার হচ্ছে ফোকাসে বাস্তব উল্টানো অত্যন্ত হ্রাসপ্রাপ্ত চিত্র। ফোকাসে বাস্তব উল্টানো এবং অত্যন্ত হ্রাসপ্রাপ্ত চিত্রটা তৈরি হবে। 14 নম্বর দেখো, নিচের কোনটি অবতল দর্পণের প্রয়োগ নয়? অবতল দর্পণ, এটা এসেছিল আরআরবি এএলপি 2018-তে। অবতল দর্পণের উদাহরণ 9 জিজ্ঞেস করছে, তো সেটা হচ্ছে এই যে পশ্চাৎভাগ দর্শনের দর্পণ হিসাবে অবতল দর্পণের প্রয়োগ নয়। বাকি হেডলাইটে, সেভিং দর্পণ হিসাবে আর টর্চের মধ্যে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। আবার এই রকমই কোশ্চেন, একই রকম কোশ্চেন, শুধুমাত্র পয়েন্টগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা এসেছিলো গ্রুপ ডি 2018-তে এসেছিলো। সেখানে কি না, সেখানেও কিন্তু এই যে পশ্চাৎ দর্পণ, যেটা কিন্তু অবতল দর্পণের ব্যবহার নেই। বাকি দেখো অপশানগুলো আর বাকি কোনগুলোতে আছে দেখে নাও, সন্ধানী বাতি, সৌরচুল্লি আর হচ্ছে গাড়ির হেডলাইট, এগুলোতে অবতল দর্পণের ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণের ব্যবহারগুলো দেখে নাও ভালো করে, সন্ধানী বাতি, সৌরচুল্লি, গাড়ির হেডলাইট,
এপাশেও হেডলাইট রয়েছে, আর হচ্ছে সেভিং দর্পণ, আর হচ্ছে টর্চ। তারপরে চলে যাও 16 নম্বরে, কোনটিকে একটি অপসারী দর্পণও বলা হয় বা হচ্ছে ডাইভার্জিং দর্পণ। এটা এসেছিল গ্রুপ ডি 2018-তে। অপসারী দর্পণ বলা হয়, সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণকে কী বলা হয়? অপসারী দর্পণও বলা হয়। অবতল দর্পণকে অভিসারী, অবতল দর্পণকে কী বলা হয়? অভিসারী দর্পণ বলা হয়, কারণ এটি দর্পণের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে ফোকাস বিন্দুতে অভিসারিত করে। তারপরে চলে যাও 17 নম্বরে, যানবাহনের হেডলাইটে কোন প্রকারের দর্পণ ব্যবহার করা হয়? এটা এসেছিল আরআরবি এএলপি 2018-তে। একটু আগেই বললাম যে হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় না, অবতল দর্পণ। অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, একটি বস্তুকে একটি উত্তল দর্পণের সামনে অসীম ও দর্পণের মেরুর মধ্যবর্তী একটি বিন্দুতে রাখা হলে দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব কীরূপ হবে? এটা গ্রুপ ডি 18-তে এসেছিল। একটা বস্তুকে একটি উত্তল দর্পণের সামনে অসীম ও দর্পণের মেরুর মধ্যবর্তী একটা বিন্দুতে রাখা হলে দর্পণের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটি কীরূপ হবে? না হচ্ছে অসৎ হবে এবং খর্বাকার হবে। অসৎ এবং খর্বাকার হবে। 19 নম্বর, থিয়েটারে 3D চলচ্চিত্র দেখার সময় আমাদের বিশেষ চশমা পরিধান করতে হয়। তো এর কারণটা কি? এই 3D চিত্র, অনেক সময় তোমরা সিনেমা হলে 3D চিত্র দেখেছো, বা কোনো কিছু মেলাতে বা কোথাও গিয়ে হয়তো 3D চিত্র অবশ্যই দেখেছো। তো সেই 3D চিত্র দেখতে গেলে আমাদের কী করতে হয়? এক ধরনের চশমাটা ব্যবহার করতে হয়, তাই তো? কারণটা কি, কেন আমরা ব্যবহার করব? এই কোশ্চেনটা এসেছিলো এনটিপিসি 2016-তে এসেছিলো। এটার কারণটা হচ্ছে চশমাটি আমাদের বাম এবং ডান চোখে বিভিন্ন চিত্র দেখতে দেয়। বাম এবং ডান চোখে বিভিন্ন চিত্র দেখতে দেয়। 20 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ পেরিস্কোপে ব্যবহৃত হয়। এটা এনটিপিসি 2016-তে এসেছিলো। পেরিস্কোপে ব্যবহৃত হয়, কোনটা ব্যবহৃত হয় বলো এদের মধ্যে? না, এদের মধ্যে যে সমতল দর্পণ, সমতল দর্পণটা পেরিস্কোপে ব্যবহৃত হয়। তারপরে চলে যাও 21 নম্বর কোশ্চেনে, নিচের কোনটিতে অপটিক্যাল লেন্স নেই? অপটিক্যাল লেন্স নেই কোনটাতে? এটা এসেছিলো আরআরবি জেই 2019-এ এসেছিলো। অপটিক্যাল লেন্স নেই হচ্ছে, সেটা হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপে কিন্তু কোনো লেন্স ব্যবহার থাকে না, কোনো লেন্সই থাকে না। স্টেথোস্কোপ দেখেছো তোমরা? কি সেখানে কোনো লেন্স থাকে কি? লেন্স থাকে না। বাকি দেখো মাইক্রোস্কোপ, পেরিস্কোপ আর টেলিস্কোপ এগুলোতে কিন্তু থাকে লেন্সের ব্যবহার করা হয়। এরপরে দেখো 22 নম্বরে, সুস্থ মানুষের চোখের নিকটতম এবং দূরের বিন্দুগুলি হলো। আরআরবি এলপি 2019 এসেছে, সুস্থ মানুষের চোখের নিকটতম এবং দূরের, সেটা হচ্ছে অপশান নাম্বার 2, 25 সেন্টিমিটার এবং অসীম। তারপরে চলে যাও 23 নম্বরে, চোখের কেন্দ্রের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিকটবর্তী এবং দূরবর্তী উভয় বস্তুর উপর ফোকাস করার ক্ষমতাকে চোখের কি বলে? এনটিপিসি 2021 এসেছে, চোখের কেন্দ্রের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিকটবর্তী এবং দূরবর্তী উভয় বস্তুর উপর ফোকাস করার ক্ষমতাকে চোখের কি বলা হয়? না, চোখের উপযোজন বলা হয়। কি বলা হয়? উপযোজন। মায়োপিয়ায় আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধন করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। অবতল লেন্স ব্যবহার করা হয়। একজন ব্যক্তি যখন দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না তখন তাকে কি বলে? এনটিপিসি 2016-তে এসেছিল, দূরের বস্তু দেখতে পায় না। এটা আমরা বারবার আগে আলোচনা করেছি জিকে ক্লাসে। তো সেটা হচ্ছে মায়োপিয়া বলা হয়। তারপরে দেখো 26 নম্বর, অবতল লেন্সের অপটিক্যাল কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিসরণের পর কিভাবে উদ্ভূত হবে? এটা জেই 2019 এসেছিল, আরআরবি জেই 2019-এ। অবতল লেন্সে অপটিক্যাল কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিসরণের পর কিভাবে উদ্ভূত হবে? কোনো বিচ্যুতি ছাড়াই উদ্ভূত হবে। প্রতিফলক পৃষ্ঠের উপর আপতন বিন্দুতে লম্ব অবস্থিত রেখাটির নাম কি? প্রতিফলক পৃষ্ঠের উপর আপতন বিন্দুতে লম্ব সেই অবস্থিত রেখাটির নামটা কি? এই যে রেখাটা, এটার কথা বলা হচ্ছে। এই যে এটার নাম কি? না, এটাকে বলা হয় অভিলম্ব বলা হয়। কি বলা হয়? অভিলম্ব। আপতন রশ্মি, প্রতিসৃত রশ্মি হয় না, রশ্মিটা আপতন রশ্মি, প্রতিসৃত রশ্মি, আর একটা হচ্ছে অভিলম্ব।
28 নম্বর, ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামে আলোর গতিকে একটি মাধ্যমের দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয়। এনটিপিসি 2016-তে এসেছিল। ভ্যাকুয়ামে আলোর গতিকে একটা মাধ্যমের দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হবে প্রতিসরাঙ্ক সূচক। প্রতিসরাঙ্ক সূচক বলা হয়। নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? এটাও এসেছিল এনটিপিসি 2016-তে। বায়ুমণ্ডলে প্রবেশ করে না কোন ধরনের রশ্মি? সেটা হচ্ছে এক্স রশ্মি, যেগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে না। বাকি দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, রেডিও তরঙ্গ, এই ডিটা বাদ যাবে, রেডিও তরঙ্গ, এগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, আলো যে একটি অনুপ্রস্থ তরঙ্গ তা প্রমাণ করার জন্য একমাত্র ঘটনা কোনটি? এটা এসেছিল এনটিপিসি 2016-তে। আলো যে একটা অনুপ্রস্থ তরঙ্গ তা প্রমাণ করার জন্য একমাত্র ঘটনা কোনটি? না, সেটা হচ্ছে সমবর্তন। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে টোটাল 30খানা কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, তাই তো শেষ পর্যন্ত দেখলে, তাই না? তো ভালো যদি লাগে থাকে তাহলে লাইক করোনি কেন? এখনও লাইক করোনি কেন? আমি আগেই বলেছিলাম লাইকটা করে দাও তাড়াতাড়ি। যেমন লাইক, শেয়ার, কমেন্ট করবে সেইভাবে কিন্তু পরবর্তী ক্লাসগুলোও কিন্তু আসবে, ঠিক আছে? তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে সমস্ত ক্লাসের আপডেট, পিডিএফ, জব রিলেটেড, এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন করে নেবে। ওখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নোটস দেওয়া হয় হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেগুলো কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় না, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়। এর জন্য দুটো চ্যানেলেই তোমাদের কিন্তু অবশ্যই যুক্ত থাকতে হবে। টেলিগ্রামে তো মাস্ট যুক্ত থাকতে হবে, তাই সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে হবে। দুটোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে?